পানিতে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না, বলছে গণ অধিকার পরিষদ। জানাবো বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব, বিপুল মাফিয়া সিন্ডিকেট। এবং সর্বশেষ জানাবো নানকের বাসায় তল্লাশি, পাওয়া গেল গুরুত্বপূর্ণ নথি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পানিতে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। টানা বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা ঢলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাটিপানিতে তলিয়ে গেছে, ফলে 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রী সাধারণ। খোঁজ নিয়ে জানা গেছে মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে, ফলে 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিবহন চালক জহির আলী জানান, কালীর বাজারের পর থেকে সড়কে হাঁটু পানি, ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না, বলছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলেছে, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রাশেদ খান আরো বলেন, নামে বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে। হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর আগে না করে একযোগে সবাই কেন মাঠে? আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজনে মানুষ সরবরাহ করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না, বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে। বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব, বিপুল মাফিয়া সিন্ডিকেট। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে মন্তব্য করেছে সংশ্লিষ্টরা। এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এক যুগ ধরে এর নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস। নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। এর মধ্যে ছিল প্ল্যানিং, সাইট ভিজিট, মেশিনপত্র অনুমোদন দেওয়া, নেগোসিয়েশন, প্রকল্পের সাইট সিলেকশন, মাটি ভরার, জমি ক্রয়, বিদ্যুৎ ক্রয়ের দরদাম ঠিক করা, বিদ্যুৎ উৎপাদন শুরু করা বা কমিশনিং, মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো, ক্রয় অনুমোদন, বিল ছাড়া করা। অর্থাৎ প্রতিটি খাতে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। এছাড়া পিডিবি চেয়ারম্যান কিংবা মন্ত্রী স্বাক্ষর করলে সেই স্বাক্ষরের পাশে সিল দেওয়ার জন্য ঘুষ দিতে হতো। পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির নানা কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পারচেজ সহ লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা, পদোন্নতি, পোস্টিং দিয়েও এ চক্র হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্য এই সিন্ডিকেট হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এছাড়া প্রকল্পের বিরুদ্ধে নিজস্ব লোকদের দিয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট করিয়ে প্রকল্পের পিডি বা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা নিতেন সিন্ডিকেট সদস্যরা। অনুসন্ধানে জানা যায়, ওই সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান সহ সাবেক 2 চেয়ারম্যান ও একাধিক প্রধান প্রকৌশলী, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রতিমন্ত্রী ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রীর এক ভাতিজা। এর সিন্ডিকেটের অবৈধ আয়ের হিসাব নিকাশের দায়িত্ব ছিল প্রতিমন্ত্রীর এপিএস মুজাহিদুল ইসলাম মামুন, কেরানীগঞ্জের প্রভাবশালী শাহিন চেয়ারম্যান এবং জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম। তারা সবার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি নানা কাজের মূল কারিগর ছিলেন পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিভিন্ন স্তরের নেতা। আলোচ্য সময়ে সিন্ডিকেটের মাধ্যমে 100টির বেশি কোম্পানির পকেটে ঢুকেছে কয়েক হাজার কোটি টাকা। আরও জানা যায়, দুর্নীতির নানা পরিকল্পনা যারা তৈরি করতেন, অর্থাৎ পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতাদের জন্য খোদ পিডিবির রয়েছে আলাদা একটি অফিস। সেখানে গভীর রাত পর্যন্ত চলত অবৈধ কর্মকাণ্ড ও লেনদেন। ওই রুম থেকে
থেকে পরিচালনা হতো অফিসারদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং আর পদোন্নতির বাণিজ্য। হাত বদল হতো শত শত কোটি টাকা। ক্ষমতায় থাকাকালীন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন সামিট গ্রুপকে, আর এই কারণে পুরস্কার হিসেবে অবসরের পর তিনি মুখ্য অ্যাডভাইজারের চাকরি পান সামিটে। আবুল কালাম আজাদ সামিট গ্রুপের অ্যাডভাইজার থাকাকালীন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে বিরোধে জড়ান। তার ক্ষমতার দাপটে বিদ্যুতের দাম বেশি দেখিয়ে সামিট গ্রুপ REBর কাছে থেকে 1200 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেন। এ নিয়ে মামলা হয়। মামলায় REB জয়ী হলেও আবুল কালাম আজাদের ক্ষমতার দাপটে সামিট গ্রুপ এই টাকা দিচ্ছে না। জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা CRI এর পৃষ্ঠপোষকও ছিলেন। শেখ হাসিনার জীবনের উপর নির্মিত হাসিনা এ ডটার্স টেল তথ্যচিত্রটির একজন প্রযোজকও ছিলেন বিপু। সংশ্লিষ্টদের অভিমত, বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ সরকার ও নসরুল হামিদ বিপু। তবে সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে। পরিবারের লোকজন ছাড়াও এই সিন্ডিকেটের জন্য সদস্যদের মধ্যে ছিলেন তার সাবেক একান্ত সচিব রোকন উল হাসান, সেলিম মোল্লা, পিডিবির সাবেক 2 চেয়ারম্যানের আলমগীর কবির ও খালিদ মাহমুদ। এছাড়া সাবেক IPP সেলের প্রধান ও পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, বাংলাদেশ চায়না মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, PGCBর সাবেক MD মাসুদ আল বিরুনি। এছাড়া পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক সভাপতি ABM সিদ্দিক, সাবেক প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, পরিষদের সদস্য কাজল কান্তি রায় ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ। তারা সবাই মিলে বিদ্যুৎ আর IT সেক্টরে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট আর হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার কাজ। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি। এসব অনিয়ম ও দুর্নীতির বিচার হতে হবে। নতুন সরকার এসেছে, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ফলে এই খাতে নীতি ও কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে, আর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। তিনি বলেন, 2008-9 থেকে 2021-22 অর্থ বছরের মধ্যে 14 বছরের রেন্টাল, কুইক রেন্টাল ও IPP কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে 89,740 কোটি টাকা। গত জুলাইয়ে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, 14 বছরের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার 90,000 কোটি টাকা গচ্ছা দিয়েছে। 2022-23 ও 2023-24 অর্থ বছরের হিসাব যোগ করলে তা 1 লাখ কোটি টাকার বেশি হবে। 15.5 বছর ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু। সংশ্লিষ্টরা জানান, যোগ্যতা বিবেচনা না করে তিনি নিজের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করা এ কর্মকর্তা নিয়োগ পাওয়ার পর থেকে পিডিবির সর্বত্র ছড়িয়ে পড়ে দুর্নীতি। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাগিয়ে নেন চুক্তিভিত্তিক নিয়োগ। তিনি এতটাই শক্তিশালী যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও আছেন বহাল তবিয়তে। বিগত সরকারের চুক্তিভিত্তিক সব কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি সর্বোচ্চ দাপট নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী নসরুল হামিদকে অনিয়ম দুর্নীতি থেকে রক্ষার জন্যই মূলত মাহবুবুর রহমানকে অদৃশ্য প্রভাবে বহাল রাখা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে 15 বছরে বিদ্যুৎ খাতে রেন্টাল, কুইক রেন্টাল সহ যত প্রকল্প রয়েছে সেগুলো রিভিউ করার কাজ। সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সুযোগ মাহবুবুর রহমান বিদ্যুৎ খাতের সব অনিয়ম দুর্নীতি জায়জ করে ফেলতে পারেন। কিন্তু বিভাগ ও পিডিবির একাধিক কর্মকর্তা জানান, পিডিবির বর্তমান চেয়ারম্যান কর্মকাণ্ডে তদন্ত করা হলে এই খাতের বড় বড় অনিয়ম ও দুর্নীতি বেরিয়ে আসবে। এছাড়া বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ ও আহমদ কায়কাউস ও বড় অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এ দুজনই পরে সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন, আর তৌফিক ইলাহি চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব কলকাঠি নাড়তেন। পিডিবির তথ্য অনুযায়ী 14 বছরে বেসরকারি খাতে প্রায় 100টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সব কেন্দ্রই কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেওয়া হয়। 2010 সাল থেকে অনুমোদন দেওয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।